শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কি? আমি বুঝতে পারছি না আসলে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে কি? আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, শোনা যাচ্ছে। নমস্কার, আমি অমৃতা ভট্টাচার্য। আমাকে এই বন্ধু সাহিত্য গ্রুপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি অনেকে আছেন অনলাইনে। আমি শুরু করছি আজকে একটি কবিতা দিয়ে, যে কবিতাটি ভীষণভাবে আজকের এই অনুষ্ঠানের অনেক আগে লেখা। খুব অদ্ভুতভাবে কলকাতার সাথে আসামের একটা সংযোগ এই কবিতাটিতে আছে। এই কবিতাটি আমার দ্বিতীয় বই পাইন, ঘাটশিরি আর শ্রীঘরের গল্প, এই বইয়ের একটি কবিতা। কবিতাটির নাম ঘাটশিরি। ওদিকে রাবণ পুড়ছে,
সিঁদুর উড়ছে এক সিঁথি থেকে অন্য সিঁথিতে, সিঁড়ির শরীর ছুঁয়ে গড়িয়ে পড়ছে স্রোত, বিষণ্ণতার ভিড়ে কলকাতা থেকে বরাকের রাস্তায়। এদিকে জলের বুকে স্থির হয়ে ভেসে আছে চাঁদের জারজ মুখ, একা উৎসব হয়ে। এটি অনেক দিন আগের লেখা, 2018 লেখা, আমার দ্বিতীয় বইয়ের কবিতা। আজকে আমি যে গ্রুপের থেকে লাইভ হয়েছি, বন্ধু সাহিত্য গ্রুপ, সেটি অসমের, এবং এই কবিতাটি যখন লেখা হয়েছিল তখন আমি ওই উত্তর পূর্বেরই একটি রাজ্যে ছিলাম, মেঘালয়ে, শিলংয়ের বসে এই কবিতাটি লেখা আমার। শুভ সন্ধ্যা, অনেকেই আছেন। আমি আমার নিজের কবিতায় যাওয়ার আগে আমি আমার এই সময়কার আমার প্রিয় কবিদের কিছু কবিতা আমি পড়ব। প্রিয় কবিদের বলে ভুল হবে, কারণ অনেক কবি আছেন, আমার প্রিয় কবি হিসেবে অনেকেই আছেন, কিন্তু তাদের মধ্যে বেছে নেওয়া খুবই সমস্যার, খুবই মুশকিল। কোনো একজন বা দুজনকে বেছে নেওয়া খুবই মুশকিল। আমি একদম এই সময়কার যে দুজনের কবিতা নিয়মিতভাবে পড়ি, সেই দুজনের ছোট ছোট কিছু কবিতা আমি একটা একটা করে প্রথমে পড়ি, তারপর নিজের কবিতার প্রসঙ্গে আমি যাব। এই সময়কার খুব উল্লেখযোগ্য একজন কবি, যার কথা প্রায় সবার আগে মনে আসে, আমার মতো অনেকেরই প্রিয় কবি জয় গোস্বামী। তার একটি কবিতা আমি প্রথমে পড়ছি। কবিতার নাম বৃষ্টি ভেজা বাংলা ভাষা। কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে? মাথার ওপর হাত রাখিনি, তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি তোমায় ফেলে। ময়লা চটি, ঘামের গন্ধ নোংরা গায়ে, হল ভরা লোক সবাই দেখছে, তার মধ্যেও হাত রেখেছ আমার পায়ে। আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি, স্পর্শটুকু রাখবো বলে, তোমার হাতের মুঠোয় ভরা পুষ্করিণী। পরিবর্তে কি দেব আর? আমার শুধু 2-4 পাতা লিখতে আসা। সর্বনাশের এপার ওপার দেখা যায় না, কিন্তু আমি দেখতে পেলাম রাঙা আলোয় দাঁড়িয়ে আছে সে ছন্দ, সে কীর্তিনাশা। অচেনা ওই মেয়ের চোখে যে পাঠালো 2-1 পলক বৃষ্টি ভেজা বাংলা ভাষা। আমার আর এক প্রিয় কবি, যে কবির কবিতা আমি প্রায় নিয়মিত পড়ি, যে কবির কবিতা আমায় পড়তে, কবিতা লিখতে অনেকভাবে উৎসাহ দেন, কবি শ্যামলকান্তি দাস। একটি ছোট্ট কবিতা আমি পড়ব ওনার। কবিতার নাম খাওয়া। এটি একটি অনুকবিতা আসলে। কবিতার নাম খাওয়া। না খেতে পাওয়ার দুঃখ জানাতে এসেছিলাম, তুমি একটা অদ্ভুত আগুন দিয়ে আমাকে ঘিরে ফেললে। এও তো এক ধরনের পরমান্ন। চলো চলো দুজনেই আনন্দ করে গিলে ফেলি। এরপরে হ্যাঁ, ধন্যবাদ। এরপরে আমি আসলে আজকে যেটা ঠিক করে রেখেছি, এটা প্রথম আমার লাইভে আসা, সেই অর্থে আমি লাইভে আসি না সেভাবে, কারণ একটানা কথা বলে যাওয়ার অভ্যাসটা আমার খুব একটা নেই, কোনো প্রসঙ্গ না উঠলে, আর খানিকটা সংকোচেও আসি না। ধন্যবাদ
বন্ধু সাহিত্য গ্রুপকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর একবার, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রথমবার লাইভে আসার উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই। তো আমি ঠিকই করেছিলাম যে আজকে যখন কবিতা পড়ব সেই অর্থে আমার যে বইয়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গার বেশ কিছু ঘটনার, রাজনৈতিক সামাজিক ঘটনার বেশি যোগাযোগ আছে, সেই সেই ধরনের কবিতা বেশ কিছু পড়ব আমার নিজের। যে বইটির নাম আমি করলাম একটু আগেই, পাইন ঘাটশিরি আর শ্রীঘরের গল্প, এটার একটা অদ্ভুত উদ্দেশ্য আছে এই বইটির। সেটি হলো পাইন খুব, যেটা আমাদের দেখতে অভ্যস্ত, পাইনকে আমরা সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে সেই অর্থে দেখতে অভ্যস্ত নই। পাহাড়ি অঞ্চলের গাছ। আর ঘাটশিরি, এই ঘাটশিরির যে ধারণাটা, সেই ধারণাটা আমাদের গ্রাম বাংলার ধারণা। বাড়ির পাশে ঘাট, তার পাশে সিঁড়ি। আর শ্রীঘর, পাইনের সঙ্গে একটা অদ্ভুত প্রকৃতির, এত অদ্ভুত একটা, পাইন বললেই কীরকম একটা পাহাড়, অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো মাথায় ভাসে। ঘাটশিরি বললে খুব আটপৌড়ে একটা জীবন, যে জীবনটায় সেই অর্থে কোনো চাকচিক্য নেই, কোনো বৈচিত্র্য নেই, কিন্তু আছে, সেই জীবনটার একটা নিজস্ব অর্থ আছে। আর শ্রীঘর কথাটা আবার এদের দুজনের সাথেই সেভাবে যায় না। শ্রীঘর মানে আমরা বুঝি যেটা, যে কারাগার, বন্দিত্ব। সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য বলুন বা ঘরোয়া আঁতাত, সেগুলোর সাথে বন্দিত্ব থাকে, কোথাও একটা মুক্তির স্বাদও থাকে। এই তিনটে জায়গা একসাথে আমার মাথায় আসার কারণটা এটাই ছিল যে আমার কখনোই, আমি যতবার উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে গেছি, খুব কমই গেছি, কিন্তু যতবার গেছি আমার মনে হয়েছে যে কোথাও একটা গিয়ে ওই পাহাড়, ওই গাছ, ওই অদ্ভুত নির্জনতা, আর আমার বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর, সে পুকুরের সিঁড়ি, অথবা কলকাতার রাস্তা, এগুলো কোথাও যেন গিয়ে একটা কোথায় একটা অদ্ভুত সূত্রে মিলে যাচ্ছে। কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে সেটা শান্তির বার্তাই হোক বা যুদ্ধের বার্তাই হোক, সেটা ভালো থাকাই হোক বা খারাপ থাকাই হোক, যাই হোক না কেন, সেটা কোথাও গিয়ে কিন্তু এক, হয়তো পোশাকটা আলাদা, কিন্তু কোথাও গিয়ে সেই ভালো খারাপ থাকাটা একই রকম। তাই এখানে আমি এখন যেটি পড়ব, এটা একটা অনেক দীর্ঘ কবিতা, আমি একটা অংশ পড়ছি। পাইন ঘাটশিরি আর শ্রীঘরের গল্প এই বই থেকে, এই নামের যে কবিতাটা। দিন শেষে 10 দিকেরা এখানে ঘরকন্যার মাঝে, দুপায়ে জড়িয়ে অমোঘ শিকল, লুকোনো আলোর শেষ সম্বল, গেরিলা পোশাকে শরীর সাজিয়ে খুঁজেছে অন্যখানে। শব্দের জাল, শব্দের ঘের, সাজানো ম্যাপের দেশ হেরফের। কোন ভাষা দিলে এই রাত্রিকে, এই সিঁড়িঘাট শ্রীঘরের সাথে পাইন দাপানো ইচ্ছের জমি বাঁধা পড়ে একটানে। ওপারে পাহাড় জোনাক জ্বালিয়ে সভা করে রোজ রাতে, কোন কারফিউ কার ঘর ভাঙে, কোন ধস এসে শ্রীরাধার কানে মন্ত্র শোনায় গুলি বারুদের অবিরত সামগানে। কোন জঙ্গল সুঠাম শরীরে খাসি নাগাদের রূপকথা ঘিরে জ্বালিয়ে খাতার পাতার কোণে। তিনটে ঠিকানা ত্রিদেবের মতো, লয় প্রলয় আর সৃষ্টির ক্ষত। আজ মেয়ে ভাবে এই কালো রাতে ঠিক বুনে নেবে গল্পের স্রোতে, ঢেউ যেই ছোঁবে ঘাটের সিঁড়িকে দুরন্ত অভিমানে। পাইন মাতাবে হাওয়ার লহর,
নদী অরণ্য ভাগ করে নেওয়া জয়ের মহোল্লাসে, অন্ধকারে স্বপ্ন দেখানো কান্নার কথা নিয়ে শ্রীঘর যখন ভেসে এসে ওঠে ঘাট সিঁড়িটার পাশে। আমি পাইন কথার একটা ছোট্ট অংশ পড়ে শোনাচ্ছি। পাইন গাছকে দেখে যেরকমভাবে মনে হয় যে স্বাধীনতার মূর্ত একটা প্রতীক, সেখানে সব কিছু স্বাধীন, সব কিছু নিজের মতো, খুব কাছের, এবং সেই সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত, আমি যে বারবার মুক্তির কথা বলছি, সেই মুক্তিটা কিন্তু যে কোনো ধরনের মুক্তি। আপনি যে কোনোভাবে আধ্যাত্মিক বলুন, সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, যে কোনো ব্যক্তি চেতনার যে কোনো স্তরের মুক্তির কথা আমি বলছি, সেই মুক্তি কিন্তু পাইনকে দেখলে সবার আগে আমাদের মাথায় আসে। কিন্তু অদ্ভুতভাবে আমার পাইনকে দেখে মনে হয়েছিল যে ওখানে সেই পাইনের মধ্যে অসংখ্যভাবে বন্দিত্ব শুধু নয়, কোথাও একটা গিয়ে এমন অনেক হিংসা, অনেক তাণ্ডব, অনেক মানবিক প্রতিক্রিয়া পাইনের প্রত্যেকটা অংশে মিশে আছে, যে পাইনকে আলাদা করে একটা মানুষের থেকে বেছে নেওয়া বা আলাদা করে খুঁজে নেওয়া খুব মুশকিল। তো এই পাইন কথার একটা অংশ আমি পড়ছি। এখন গভীর রাত, অচেতন ঘুমে প্রতিবেশী, নিবে যাওয়া আলো ফুঁড়ে মাথা তোলে গুঞ্জন, ফিস ফিস চাপা স্বর, আরতির নাম ধরে অস্ত্রের ঝনঝন। কারা সব ডেকে যায় এক এক নাম ধরে, রোজ রাতে হানা দেয় জঙ্গল দেহ জুড়ে। কেঁপে ওঠে প্রতিবেশী, খুব চেনা রাত তাও, গেরিলা পোশাক গায়ে বদলায় মুখ তার, পাল্টায় নখ দাঁত, পাল্টায় স্রোতমুখ, রোজ রাতে বদলায় শব্দের দেহ সুখ। এপার ওপার জুড়ে জল আর পাহাড় সাথে, রাত এসে তাঁবু দেয় এই জঙ্গল পথে। শরীর অনেক তার শেকড় বিছিয়ে রাখা, এক আত্মার গান পাইন চমকে ওঠা। কে যেন আসছে পায়ে শুকনো পাতার গায়ে, ধ্বনির অতীত ডাকে প্রতিধ্বনির ফাঁকে। হাওয়ার আদিম তালে মর্মর ডাক ছেড়ে, কে যেন আসছে শোনো ইন্দ্রিয় ছুঁয়ে তাকে। সন্ধ্যের ঠিক মুখে চেনা পাহাড়ের বুকে, পাইন শুনেছে ঠিক আগুন আওয়াজ কানে। ছোট্ট সময় মেনে নল বেয়ে ছুটে আসা আগুন আওয়াজ তার। কান চেপে ধরে থাকা পাইন দেখেছে রোজ ধক ধক জ্বলে ওঠা আকাশের কালো ঘর। ভিড় করে চেয়ে থাকা ওরা সব প্রতিবেশী, পাইন ভাবতে থাকে তার চেয়ে কম বেশি। চিৎকার অস্ফুট পরিচিত আরতি, লক্ষ্য শরীর বেয়ে কেঁপে যাওয়া হাওয়া নিয়ে কোন দিকে ছুটে যায় আগুন আওয়াজ তার। জ্বলে ওঠা তাঁবুঘর, উঠোন আপন পর, জ্বলে ওঠা বিশ্বাস, অশান্ত নদীচর। পরিচিত খিদে নিয়ে নেকড়ের জোড়া চোখ, আওয়াজ গর্জে ওঠে প্রতিবাদ বোবা হোক। পাইন চমকে দেখে দরজা খোলার ছবি, শুধু পাল্টায় মুখ, পাল্লার মুখছবি। কখনো মায়ের চোখ, বাবার আয়না শোক, অথবা গোপন সুখ, স্বপ্নের ভেজা বুক। খোলা দরজার পারে রোজ চেনা হাহাকারে, লুটোয় নিজের রাত ইচ্ছের মাটি ধরে। উঠোনে লুটোয় রাত আহুতির আর্তনাদ, রোজ রাতে হুম করে পাহাড়ি চাঁদের লাশ। দাউ দাউ জ্বলে ওঠা দৃশ্যের আলাপন, মুহূর্ত চুপ ওরা আত্মীয় পরিজন। দল বেঁধে চেনা পায়ে সব দেহ ছুটে আসে, পাতার ওপর দিয়ে শুকনো মাটির গায়ে। রক্তের দাগ নিয়ে রঙিন সাজে যে রাত খাদের ওপর শুয়ে। পাইন লুকিয়ে শোনে আজকের পদধ্বনি, নতুন গল্প হয়ে নতুন ক্ষতের ভয়ে। পাথরে হোঁচট লেগে নিঃশ্বাস দ্রুত বেগে, কে যেন আসছে ছুটে ওই ঘাট সিঁড়ি হয়ে।
পাইন আকাশ দেখে ঝোড়ো হাওয়া নিয়ে বুকে, কালো হাত চেনা মুখ চাঁদহীন রাতে, নিঃশ্বাস দ্রুত আরো নরম ছোঁয়ার আলো, অচেনা কেউ কি আসে ঘাট সিঁড়ি পথে, আগুন আওয়াজ নেই তবুও আগুন ফোঁটা, নিঃশ্বাস জুড়ে ভাসে পরিচয়হীন হাঁটা, অদেখা কালোর সাথে বিপ্লব হয়ে ভাসে পাহাড়ে পাহাড় জুড়ে জঙ্গল দেহ বাজে, নিঃশ্বাস দ্রুত আরো 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 ঘন হয়ে পাইন বনের দেহ কান খাড়া হয়ে শোনে, কে যেন আসছে ছুটে, কে যেন আনছে ছুটে, কি যেন আনছে ছুটে, শব্দের ঘেরা টোপে মুক্তির গানে। এটা একটা অংশ এই কবিতার, এটা অনেক দীর্ঘ একটা কবিতা, এই কবিতার একটা অংশ পাইন কথা। এই কবিতারই পাইন আসলে একটা বিভাগ, যে বিভাগে আমি অসংখ্য কবিতা লিখেছি। সেখানেও এই স্বাধীনতার কথা বারবার এসেছে, বারবার আমি বোঝাতে চেয়েছি যে পাইনের স্বাধীনতাটা আসলে আমার আপনার সবার স্বাধীনতার মতোই একটা জায়গা, যেখানে ভিতরের কোথাও একটা জায়গা, কোথাও একটা কুঠরি বন্ধ হলে আমাদের মনে হয় যে স্বাধীনতা উচ্চারণ করতে, স্বাধীনতাকে বুঝতে কোথাও যেন ভিতরের একটা বন্দিত্ব রয়েই যায়, থাকে সঙ্গে। এটা আমরা অস্বীকার করতে পারি না। মুক্তি আর বন্দিত্ব একসাথে নিয়েই বোধহয় আমাদের অস্তিত্ব। সেখান থেকে পাইন শীর্ষক আর একটা কবিতা এই একই বিষয়ের ওপরে। চিৎকার করতে না পারার ক্ষমা চাইছি আমি, মাটি কামড়ে থাকার ঔদ্ধত্যে ক্ষমা চাইছি আবার, দণ্ডপাত প্রত্যাশিত, ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু সে তো আমারই বাড়ি, একা হয়ে দাঁড়িয়ে থাকা আর 5টা রোগের মতোই অস্থির ক্ষণস্থায়ী, ভোর হলে সব যাত্রার শেষে আলো ফুটে বেরিয়ে আসা সাদা রঙের আমি, স্বচ্ছতার অপবাদে ক্ষমা চাইছি আবার, ক্ষমা চাইতে চাইতে এভাবেই একদিন কঠিন দুর্গ হয়ে গেল শরীর, বাইরে কেউ চিৎকার করে বলে উঠল স্বাধীনতা। প্রত্যেক মুহূর্তে আমাদের এই যে অদ্ভুত বৈপরীত্য যেগুলো কাজ করে আমাদের মধ্যে সব সময়, এই বৈপরীত্য আমাদের হয়ে উঠতে শেখায়, হয়ে উঠতে শেখায়। সমসাময়িক বিখ্যাত কবি ও গদ্যকার প্রবন্ধকার সুজিত সরকারের একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে কবিতা আমাদের কি করে, কবিতা আমাদের কি করতে বলে, কি করতে দেয়, কবিতা আমাদের ভিতরে ভিতরে হয়ে ওঠাকে সাহায্য করে, আমরা হয়ে উঠি ভিতরে ভিতরে। এই যে একটা হয়ে ওঠার পাঠ, এই যে একটা সময় সারা জীবন ধরে এই একটা জার্নি, যে জার্নিতে আমরা হয়ে উঠি, সেই জার্নিতে সবসময় বৈপরীত্য কাজ করে আমাদের মধ্যে। সেই বৈপরীত্যটা সবটুকু নিজের মধ্যে আলিঙ্গন করে নেওয়াটাই বেঁচে থাকার একটা বড় দিক। বেঁচে থাকাটা তখন শিল্প হয়ে যায় যখন আমরা সেই বৈপরীত্যকে আলিঙ্গন করে নিতে পারি। তো সেই জায়গা থেকে এই কবিতা, এই বইয়ের সমস্ত কবিতাই প্রায় লেখা। শ্রীঘর বলতে আমরা যেটা বুঝি কারাগার, বন্দিত্ব, সেই কারাগারের একটা বিভাগ আছে, শ্রীঘর একটা বিভাগ আছে এই বইতে। সেই শ্রীঘরের মধ্যে অনেক কবিতা আছে ছোট, আমি ছোট্ট একটা 5 লাইনের কবিতা, যেটা প্রথম কবিতা এই বিভাগের, সেটা একটু পড়ি। কবিতাটির নাম শ্রীঘর। ঘুমহীন ছায়া আর আকাশের মতো ভাঙা প্রাচীনতা, আকণ্ঠ গিলে শিকড় বিছিয়ে শুয়ে আছি খাদের কিনারায়, আমাকে অনুবাদ করো না আর।
অনুবাদ করার প্রয়োজন পড়ে আমাদের, সবসময় জীবনে অনুবাদের প্রয়োজন পড়ে, কারণ ভাষা তো সবসময় আমরা যেভাবে তত্ত্বের ভিত্তিতে ভাষাকে দেখি, সবসময় ভাষা তো সেরকম নয়। বিভিন্ন ভাষা, আমরা জানি এতগুলো ভাষা আছে, আমরা তার মধ্যে এতগুলো দেখি, এতগুলো জানি, এতগুলো জানি না। কিন্তু আমার নিজের ভাষা যেটা আমার মাতৃভাষা, সেই ভাষাটাকে আমি কতটুকু বুঝি, কতটুকু জানি। কারণ ভাষা তো নিজে নিজে বাঁচে না, ভাষা বাঁচে প্রসঙ্গে। যে প্রসঙ্গ আমার কাছে অপরিচিত, সেই ভাষাও আমার কাছে অপরিচিত। সেই ভাষা আমার কাছে তখনই পরিচিত হয়, সেটা যে কোনো ভাষাই হতে পারে, যদি সেই প্রসঙ্গ আমার কাছে পরিচিত হয়। তাই সেই ক্ষেত্রে এই অনুবাদের যে ঘটনা সবসময় ঘটে চলেছে, সেটা শুধু এক ভাষা থেকে আর এক ভাষায় অনুবাদ নয়, এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে অনুবাদ, এক চিন্তার স্রোত থেকে আর এক স্রোতে অনুবাদ। তো এই সমস্ত অনুবাদের মধ্যে আমাদের বেঁচে থাকা, এই অনুবাদ কখনো কখনো আমাদের বেঁচে থাকায় একটা অন্য মাত্রা জুড়ে দেয়, এটা ঠিকই। আবার সেই অনুবাদ আমাদের কখনো কখনো খুব ক্লান্তও করে দেয়, মনে হয় আর চাই না অনুবাদ না হোক। এই অনুবাদ হওয়াটা বা অনুবাদ যখন কেউ করছে বা কোনো প্রসঙ্গ করছে আমার ভাষাকে, আমার বেঁচে থাকাকে, তখন কোথাও কোথাও গিয়ে মনে হয় আমি একটা স্রোত হয়ে গেছি। এই স্রোতটা অদ্ভুতভাবে বয়ে যাওয়া একটা স্রোত। এই বয়ে যাওয়ার মধ্যেই আমার বেঁচে থাকা, আমার নিজের পরিচয় এই বয়ে যাওয়ার মধ্যে। আমার পরিচয় কোথাও লিপিবদ্ধ নয়, আমার পরিচয় কোথাও পূর্ণাঙ্গভাবে কোথাও লিখিত নয়। আমার পরিচয় সবসময় গড়ে উঠছে স্রোতের মধ্যে, গড়ে উঠছে আমার পরিচয় রোজ রোজ। এই বয়ে যাওয়া, এই গড়ে ওঠা, এই সমস্ত কিছুর মধ্যে এই বইয়েরই আর একটা ছোট্ট লেখা। ও পাষাণ, তোর স্তরে এসে আটকে গেলাম আমি জীবাশ্ম। চারপাশে ঘুরে বেড়ায় মাছ, শ্যাওলা, কত নতুন মুখ, মুখোশ। তোর স্তরে আটকে পড়লাম আমি, কতটা নিচে কতটা ওপরে। হিসেব খুঁড়তে গিয়ে দেখি সময় গেছে, তোর পাষাণপণ গলে পড়ছে, স্রোত বাড়ছে অনেক গভীরে। আমি কি তবে এখন থেকে স্রোতের জীবাশ্ম হলাম? স্রোতের এই বয়ে যাওয়ার মধ্যেও আটকে থাকার, আটকে যাওয়ার যে আকুতি এবং ভয়, দুটো একসাথে। স্রোতেও আটকে যায়, স্রোত সবসময় বয়ে নিয়ে যায় না। তো এই রকমই বেশ কিছু কবিতা, আমি এই বইয়ের বেশ কিছু কবিতা পড়লাম। যেটা হয় যে কবিতা তো নিজের সন্তানের মতো, একটা ছেড়ে আর একটা বেছে নিতে খুব কষ্ট হয়। মনে হয় যে কোনো একজনকে আমি যোগ্যতম বলে তাকে হাত ধরে আলোর সামনে আনছি সবার সামনে, বাকি সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছে। এটা খুব কষ্টের। তাই আমার প্রথম বই আমরা সবাই পালক আঁকি, এখান থেকে আমি একটা ছোট্ট কবিতা পড়ব। আমরা সবাই পালক আঁকির কথা আগে একটু বলি। আমরা সবাই পালক আঁকি আমার একদম প্রথম কবিতার বই। তখনও পর্যন্ত আমার মনে হয়নি কখনো যে আমার কবিতা কখনো বই হয়ে আসবে। সত্যি সত্যি কখনো বই হয়ে উঠলে সেই কবিতাগুলো পাঠক পাবে বা কেউ পড়তে চাইবে কবিতা, কখনো মনে হয়নি সেভাবে। তখন যে দুজন মানুষ আমাকে, দুজন বলবো না, যে তিনজন মানুষ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছেন সেই সময়, তাদের কথা একটু ছোট্ট করে বলি, না হলে বইটার কথা বলাটা ভীষণ অন্যায় হবে। আমি তখন খুবই ছোট, তখন আমি ইংরেজিতে অনার্স পড়ি। তো
আচ্ছা, আমার পরিচয়টা দেওয়াই হয়নি প্রথমে, আমি বলি সেটা আমি ইংরেজির ছাত্রী এবং এখনও ইংরেজি ছাত্রী, ইংরেজি সাহিত্যের ছাত্রী। তার সঙ্গে সঙ্গে পড়াই কলকাতায় অ্যামিটি ইউনিভার্সিটি রাজারহাটে আমি পড়াই ইংরেজি বিভাগে। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো, আমি তখন খুবই ছোট, আমি অনার্স পড়ছি। তখন আমার বাড়ি হুগলি জেলার বেশ কিছু কবিতার ছোট পত্রিকায়, ছোট পত্রিকা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা জানি না, পত্রিকাই হয়, কবিতার পত্রিকা। সেখানে বেশ কিছু পত্রিকায় আমার নিয়মিত লেখা চাইতেন সম্পাদকেরা এবং খুব প্রশংসা করতেন সেই লেখার। তো এরকম অনেকগুলো জায়গাতে কবি সম্মেলনে, তখন ভীষণভাবে কবি সম্মেলন হতো এবং আমাকে ওনারা ডেকে নিয়ে সেই কবি সম্মেলনে কবিতা পাঠ করাতেন। আমি উৎসাহ পেতাম ভীষণভাবে, বড়দের সাথে কবিতা পাঠ করতাম, একটা অন্যরকম মজা লাগতো। এরকমই একটা কবিতার অনুষ্ঠানে আরামবাগে, যেটা বইমেলার একটা কবিতা সম্মেলনে, আমাকে ডাকা হয়েছিল, আমি কবিতা পাঠ করতে গেছিলাম। সেই কবিতার মঞ্চে, সেই কবিতা পাঠ চলাকালীন অবস্থায় যে সমস্ত বড় কবিরা, খুব বিখ্যাত কিছু কবি ছিলেন যারা অতিথি হিসেবে গেছিলেন সেখানে, তাদের মধ্যে একজন হলেন কবি কৃষ্ণা বসু। আপনারা অনেকেই ওনার কবিতা পড়েছেন, অনেক জনপ্রিয় কবি এবং বহু বাচিক শিল্পী তার কবিতা আবৃত্তি করেছেন বিভিন্ন জায়গায়। কবি কৃষ্ণা বসুও ছিলেন সেই মঞ্চে। আমার কবিতা পাঠ করার পর উনি আমার নাম করে বলেছিলেন যে লেখা খুব ভালো, তুমি হারিয়ে যেও না। এটা একটা খুব বড় মোটিভেশন ছিল আমার জন্য, কারণ তার আগে পর্যন্ত আমার কখনো মনে হতো না যে ঠিক আছে সবাই ছাপছে কবিতা, কিন্তু সেটা যে কখনো বই হিসেবে হবে, সেটা একটা পাঠক পাবে, সেটা কখনো মনে হয়নি। সেই প্রশংসাটা একটা খুব বড় জায়গা, আমার বড় মোড় বলতে পারেন আমার কবিতার জীবনের ক্ষেত্রে। দ্বিতীয় যে মানুষটার সান্নিধ্যে আমি এসেছিলাম, সে মানুষটা স্বয়ং কবি জয় গোস্বামী। তিনি আমার কবিতার প্রশংসা করেছিলেন ভীষণভাবে এবং আমার এই প্রথম বই আমরা সবাই পালক আঁকি, এই বইয়ের ভূমিকাও উনি লিখেছেন। আর এরপরের যে দুজন মানুষ, কবি শ্যামলকান্তি দাস এবং কবি শঙ্কর চক্রবর্তী, ওনারা ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন সব সময় কবিতার জন্য, সব সময় ওনারা সাহস জুগিয়ে গেছেন। তো এই সব কিছুর মিলিত ফল হলো আমার প্রথম বই আমরা সবাই পালক আঁকি। এই নামটা দেওয়া হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে, পালকের যে কনসেপ্ট, আমরা পালক বললে দুটো জিনিস ভাবি। এক হলো খুব আত্মরক্ষার একটা জায়গা, যেখানে পালক অনেক ক্ষেত্রে আত্মরক্ষার কাজে দেয়। আর দুই হলো সেই পালকের সঙ্গে জুড়ে থাকা যে ধারণা, ডানা আমাদের উঠতে শেখায়। তো একই সাথে আত্মরক্ষা আর কৌশল এবং তারই সাথে নিজেকে ছেড়ে দেওয়া, মুক্ত করা ডানা। তো আবার সেই বৈপরীত্যতেই ফিরে আসলাম। সেখান থেকেই আমার মনে হয়েছিল যে আমাদের বেঁচে থাকাটা ভীষণভাবে ওই পালক আঁকার মতো একটা জায়গা, আমরা সবাই পালকই এঁকে যাই সারা জীবন। সেই বইয়ের প্রথম কবিতাটা, আমি ছোট্ট একটা কবিতা আমি পড়ব। ঊর্ধ্বমুখী নরক যখন, ঊর্ধ্বমুখী রাত বিরেতে আমরা সবাই পালক আঁকি। নরম পালক নকশা কাটা, সুরসুরিতে বিবেক সাঁটা, হিম পোড়ানো কর্পোরেটের আতর মাখা পালক আঁকি আমরা সবাই, রাত বিরেতে আমরা সবাই পালক আঁকি। ঊর্ধ্বমুখী নরক যখন, বক্স অফিসে ৩-৪টে কফিন রাখা, জরাসন্ধ নামের বানান, ঘুণ ধরা কাঠ, রাগতে রাগতে ভুলে যাওয়া চুমুর আওয়াজ, রেখায় মোড়ের মাথায় আচম্বিতে ঘুরে দেখা, উড়তে থাকা দু একখানা পালক আঁকি আমরা সবাই। ঊর্ধ্বমুখী নরক দেখে দিন ফুরলেই
আমরা সবাই পালক আঁকি। এটা এই বইয়ের প্রথম কবিতা। এবং আমরা যেটা বলি যে প্রত্যেকটা বইয়ের একটা কবিতা থাকে নিজস্ব, যে কবিতাটা সেই বই সম্বন্ধে বলে, সেই কবিতাটার সম্পূর্ণ বইটাকে সামনে রাখে। তো আমি সেই কবিতাটাই পড়লাম। এরপর আমি আরেকটা কবিতা পড়ব, যেটা আমার বহু বছর আগের লেখা। আমি ইচ্ছে করে সেই লেখাটাই বইটার মধ্যে রেখেছি, কারণ ওই যে বললাম, আমার প্রথম যে ঘটনাটা বললাম, কবি কৃষ্ণা বসু আমার কবিতা শুনে খুব ভালো বলেছিলেন। তখন আমি খুব ছোট ছিলাম, শুধুমাত্র একদম ফার্স্ট ইয়ারে পড়া একটা ছোট মেয়ে। তো সেই কবিতাটা, যে কবিতাটা পড়ে উনি, যে কবিতাটা শুনে উনি খুব ভালোবেসেছিলেন আমাকে, সেই কবিতাটা আমি এই বইয়ের মধ্যে রেখেছি। কারণ আগেও বলেছিলাম যে এই বইটার পিছনে যে ইতিহাস আছে, সেই ইতিহাসে যে মানুষগুলো জড়িয়ে, যে মানুষের থেকে আসা অনুপ্রেরণা জড়িয়ে আছে, সেই সব কিছুই এই বইটার অঙ্গ। তো এই কবিতাটি আমার খুব ছোটোবেলায় লেখা একটি কবিতা। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমি পড়ছি সেটা। কবিতাটির নাম ব্লাসফেমি, আমরা বাংলায় যেটাকে বলি বিধর্মী। খোলা দরজা মিউজিয়ামের, লাইব্রেরিতে একা একা কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক। পিছনে সারি বেঁধে আবক্ষ দলনেতারা, অমুক 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 অমুক। সব মাথার পাশে, সব উপাধি খাটে না, তাই আমি মাথা ঘামাতে লাগলাম। আমার পাশের জনের কাছে মাথা ব্যথা অসহ্য, তাই সে দুমদাম করে সব মাথাগুলো ধর থেকে আলাদা করে দিল। প্রথমে হজরত, তারপর কৃষ্ণ, যিশু, গৌতম, তারপর আরও অনেকের। সারাটা দুপুর আমরা বোবা মুন্ডুগুলো নিয়ে লোফালুফি খেললাম। তারপর হেসে লুটিয়ে পড়তে পড়তে এর ধরে ওর মাথা, আর ওর মাথায় এর ধর বসালাম। আমার সঙ্গী খুব মজা পেল তাতে। সে একটা একটা পতাকা বানিয়ে তাদের নামকরণ করল। খেলা শেষে আমরা খালি পেটে যে যার বিছানায় ঘুমোতে গেলাম। এরপর ঘুমিয়ে ঘুমিয়ে যতগুলো পতাকা, আমরা ঠিক ততগুলো ঈশ্বর বানাবো। এটা অনেক ছোটোবেলার কবিতা। এই বইটার মধ্যে আছে, বইটার একটা অঙ্গ হিসেবে আমি পড়লাম। এই বইটার আরেকটা কবিতা, যেটা আমার খুব কাছের কবিতা, সেটা কবিতাটার নাম আবহমান। উতরাই ধরে নামতে নামতে নৈশব্দ ফিরে পেল প্রাবল্য, আর ইতিহাস দারিদ্র্য। দিনলিপির কোনো আদর্শ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ছিল না কোনোদিন। চেপেও দিন রাত্রি ঘুমিয়ে থাকে পরিত্যক্ত কামান, 3.5 শতাব্দী পরে আজ বিকেলেও। সোনাঝুরি গাছ পেয়ে চুঁইয়ে পড়া আলোয় পাশাপাশি হাঁটে, হাতে হাত রাখে দুই চিরন্তন সমকামী, দেরিদা আর নেরুদা। ফল আর বীজের সহজ হিসেব যে দুজন মেলাতে পারল না এখনো, আজ এই 6ষ্ঠ বিবাহবার্ষিকীর রাতেও। আমার মনে হয় কানেকশন চলে গেছিল, এখন বোধহয় ফিরে এসেছে। বোধহয় এখন কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানালে ভালো হতো। আমি আসলে বুঝতে পারছি না যে আমি আসলে আদৌ কানেক্টেড আছি কি না। একটু জানাবেন, কেউ বন্ধুরা কেউ জানাবেন আমি আদৌ কানেক্টেড আছি কি না। মনে হচ্ছে আছি।
ওকে, এরপরে আমি একটা অন্য বই থেকে পড়ব। আমার এবছর 2020-তে যে বইটি বেরিয়েছে, বইটির নাম ভর বাড়ছে শ্বেত বামনের। ভর বাড়ছে শ্বেত বামনের এই বইটির থেকে এটা এবছরের নতুন বই। এই বইটির একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম প্রেমিক। প্রতিটা ধ্বংসের শুরুতে একজন প্রফেট থাকেন। ঝোলা কাঁধে ইটভাটার পাশে চুল্লুর গন্ধে রাত কাটতে কাটতে, ক্যাম্পের ঢালু রাস্তায় কুচকাওয়াজ সেরে বৃষ্টিতে ভিজতে থাকে পরিযায়ী। নরম মাটিতে তখনও রমরমে যুদ্ধের ঘোষণা। ধ্বংসের শেষটা হয় প্রফেট দিয়ে নয়, তখন খুব জ্বর ওর। কাতরানো শরীরের ভিতর থেকে চাদর সরিয়ে উঠে আসে প্রেমিক। তারপর মিহি হাতে খুলে দেয় জানলা। আমার পরবর্তী কবিতা, এই কবিতার নাম ছবি ঘর। এই কবিতা একজন শিল্পীকে উৎসর্গ করা। প্যালেন, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্যালেন আসলে ছবি আঁকে। সবসময় ওর বৈশিষ্ট্য হলো ও ধোঁয়া দিয়ে ছবি আঁকে। স্মোক আমরা যেটাকে বলি, সেই ভূষকারি দিয়ে ও ছবি আঁকে অনেক ক্ষেত্রেই। ওকে উৎসর্গ করা আমার একটা কবিতা, ছোটই কবিতা, ছবি ঘর। আগুন দিয়ে ছবি আঁকছো তুমি প্যালেন, ধোঁয়ার গায়ে আলতো আঙুল, ভূষকালির চোখে পরিমিত ফোঁ, কিংবা চিমটের আগায় নথিভুক্ত সূক্ষ্মতা, যাবতীয় অঙ্গ আর অনঙ্গের খেল। উল্টানো হ্রদ, বিষণ্ণ রাক্ষস আর জ্যামিতি জীবন, ধীরে ধীরে স্ফীত হচ্ছে নিজের রোমকূপ। অন্তত এমনটাই মনে হচ্ছে প্রতিবার ঘুম ভাঙলে। প্রতিটা রোমকূপ বড় হয়ে উঠছে ম্যানহোলের মতো। হু হু শব্দে কৃষ্ণ গহ্বরে তলিয়ে যাচ্ছে সব কারচুপি। শুধু যখন ধোঁয়ায় ফিনিক্সের ডানা মোচড়ানোর শব্দ একটু একটু করে সরব হলো, সিলিংয়ের ক্যানভাসে ধার নেওয়া আলোয় দেখলাম ফ্রকের নিচে হাঁটু থেকে গড়িয়ে গোড়ালি ছুঁয়েছে প্রথম শাড়ির দাগ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে যারা শুনছেন। আমি সব সময় কমেন্ট দেখতে পাচ্ছি না কবিতা পড়ার জন্য, কিন্তু ভালো লাগছে যখনই দেখছি, ভালো লাগছে ভীষণ। এই বইয়ের আর একটা কবিতা আমি পড়ছি, ছোট কবিতা। কবিতার নাম যেভাবে নেই। যেভাবে নেই সেটা কি করে জানবো আমি? কিভাবে চিনবো ওই নেইটাকে, যেটা ছিলই না কখনো? যেভাবে আছে তার দুই পাশে ফলন্ত জমি, মাঝের রাস্তা নিশ্চিন্ত, ঘুম বড় প্রিয়। শেষ রাতের জেগে থাকা তরল কুয়াশার আঁচড় আর সেই সব গল্প যা রোজই শুনি দূরভাষে। কিভাবে চিনব আয়নার এপাশ থেকে উল্টো সোজা একাকার করা বর্ণ পরিচয়? কিভাবে খুঁজব ভুলে যাওয়া রং, কেমন ছিল চুম্বন জাতিস্বর না হলে?
আসলে অনলাইনে কবিতা পড়ার একটা বড় অসুবিধে হলো একা কবিতা পড়ে যেতে হয়, কোনো আলোচনা থাকে না বা সেই অর্থে কোনো যোগাযোগ করা যায় না যারা শুনছেন তাদের সাথে। আমি কল্পনা করে নিচ্ছি যে আমার সামনে যারা আছেন তারা আমার সামনে বসে আছেন এবং অনেক অনেক কথা হচ্ছে, তাহলে কবিতা পড়তেও বোধহয় বেশি ভালো লাগতো। কিন্তু এখন তো সেটা কিছু করার নেই, এখন আমাকে কবিতা পড়ে যেতে হবে কোনো আলোচনা ছাড়াই। আমি নিজের মতো করে বলার চেষ্টা করছি যতটুকু আমার মনে হচ্ছে। আমি জানি না সেটা আপনাদের কতটা ভালো লাগছে। আরেকটি ছোট্ট কবিতার নাম প্রেম। আমি তার কষ্টকল্প পাখি, সে আমার অনুগত স্বস্তিক বেদনা। অসার উষ্ণিস নিয়ে দীর্ঘপথ পার হয়ে ক্রীড়াক্ষেত্রে অনন্ত কোলাজে স্বাভিমানী, সে যুদ্ধে স্থির জাতিস্বর কিশোর উন্মাদনা। এই কবিতাটি খুব ছোট একটা কবিতাটির নাম অবচেতন। এটা একটা গল্প আছে, আমি ছোট করে বলি। আমার এক বন্ধুর সাথে কথোপকথনে এই কবিতাটি আমার আসে। অবচেতন মন নিয়ে আমরা কথা বলছিলাম আমার এক বন্ধুর সাথে। তো সে আমাকে বলেছিল যে ছোট্ট করে একটা দুটো লাইনের মধ্যে অবচেতন মন কি সেটা বলতে। আমি বলতে পারিনি তখন। আমার মনে হয়েছিল যে অবচেতন মনের যে অদ্ভুত মানে অসম্ভব গভীরতা এবং ব্যক্তি, সেটা দু লাইনে বলা সম্ভব নয় কখনোই। কিন্তু অদ্ভুতভাবে তারপরে আমার 5 লাইনের একটা ছোট্ট কবিতা এসেছিল এই অবচেতন নিয়ে, এবং লেখার পর আমার মনে হয়েছিল যে হয়তো অবচেতনের এটা একটা ছোটোখাটো সংজ্ঞা হলেও হতে পারে। সংজ্ঞাটা সেভাবে হয় না, সংজ্ঞা দিয়ে সব কিছু ধরতে চাওয়াটাও অপরাধ আসলে। কিন্তু আমি পড়ছি কবিতাটা। অবচেতন। কেউ জানল না কত সুখকেট অপেক্ষায় ছিল এক আনন্দময় মৃত্যুর। কারো প্রয়োজন হলো না এই নরম হয়ে থাকার। বারান্দার আলো নুজো হয়ে খুঁজে গেল একটা হারিয়ে যাওয়া রং। একটা হারিয়ে যাওয়া রং খোঁজা খুব মুশকিল। যে রংটা আপনি খুঁজছেন সেই রংটার আকার, সেই রংটার চেহারা যদি আপনি ভুলে যান, সে রংকে খুঁজে পাওয়া খুব মুশকিল। এটা একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, এটি ছন্দে লেখা একটা কবিতা, ঋণ কথা। পড়ছি। সব কিছু ঋণই তার কাছে, পশম ধোঁয়ায় ধরা দাগ, উষ্ণ চোখের কোণ ভিজে, অভিযোগ নাকি মৌতাত। বিনিময়ে মুঠো ভরা আলো, পরিচয় পায় কাঁচ ছুঁয়ে, অচেনার থরথর জানে মেঘ সিঁদুরের কাছে গিয়ে কানে কানে সই কথা বলে। বলে জানো আমাদের বাড়ি রূপকথা তোমাদেরই মতো, রোজই শ্রাবণ চোখ ভারী। বলে শোনো সেজুতির আলো উঠোন ভরিয়ে রাখে ত্রাসে, যেমন রূপকথারা থাকে সিঁদুরে মেঘের পাশে পাশে। স্বপ্নে যেমন বুদবুদে মরা ছায়া রোজ খোঁজে শোক, প্রতিটা শ্রাবণ তার চোখে
ঝকঝকে যন্ত্রণা হোক। এই সব ঋণ তার কাছে, এই সব ভুল তার আলো। বল ঋণ ইতিহাস ভুলে বোঝাবে আমায় ঋণ ভালো। অনেক অনেক কবিতা পড়লাম আপনাদের সাথে, বেশ অনেকক্ষণ কেটে গেল, প্রায় 40-45 মিনিট হয়ে গেল। আজকের মতো আমার মনে হয় এখানেই থেমে যাওয়া উচিত হবে। আরও একবার আমি বলি, আমার যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই লাইভ হওয়াটা আমার পক্ষে খুব মুশকিল মনে হয়েছিল, এখনও মনে হয় সব সময়। কারণ আমার মনে হয় যে আমি জানি না কতটা কথা বলে সংযোগ স্থাপন করতে পারি আমার শ্রোতাদের সাথে। তাই আমি নিজের থেকে কখনো সাহস পাইনি লাইভ হওয়ার। বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই জায়গায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সাথে অনেকটা সময় কাটালাম, অনেক কবিতা পড়লাম, অনেক পুরনো কবিতা পড়লাম, খুব খুব ভালো লাগলো। আজকের মতো এখানেই থাক, পরে কখনো আবার দেখা হবে, শোনা হবে নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।